নমস্কার। কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক অ্যান্টন চেকভের লেখা একটি কালজয়ী প্রেমের গল্প, দ্য লেডি উইথ দ্য ডগ। এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি মানুষের মন, একাকিত্ব, সম্পর্কের জটিলতা এবং নিষিদ্ধ অথচ গভীর ভালোবাসার গল্প। কখনো কখনো জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতিগুলো জন্ম নেয় এমন এক পরিস্থিতিতে যেখানে সব কিছুই যেন ভুল, অথচ হৃদয় তাকে ভুল বলতে পারে না। সমুদ্র তীরের এক ছোট্ট শহর ইয়াল্টায় একদিন হঠাৎ দেখা হয়ে যায় দুজন অচেনা মানুষের, একজন বিবাহিত পুরুষ আর একজন রহস্যময় ভদ্রমহিলা, যার সঙ্গী শুধু একটি ছোট্ট সাদা কুকুর। সেই আকস্মিক পরিচয় ধীরে ধীরে বদলে দেয় তাদের দুজনেরই জীবন। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, অ্যান্টন চেকভের লেখা দ্য লেডি উইথ দ্য ডগ। সমুদ্র তটে নতুন একজন এসেছে, একজন ভদ্র মহিলা, সঙ্গে একটি সাদা ছোট কুকুর। ইয়াল্টা শহরে 2 সপ্তাহ ধরে থাকা গুরোভ নতুন অতিথিদের বিষয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছিল। একদিন সে ভের্নির প্যাভিলিয়নে বসেছিল, তখন সে দেখল সমুদ্রের ধারে হাঁটছে এক তরুণী, মাঝারি উচ্চতা, ফর্সা, মাথায় বেড়ে টুপি। তার পিছনে দৌড়চ্ছে একটা ছোট্ট সাদা পমরেনিয়ান কুকুর। পরের কয়েকদিন গুরুভ তাকে বারবার দেখল, কখনো বাগানে, কখনো বা স্কোয়ারে। মেয়েটি সবসময় একাই হাঁটত, একই টুপি পরত, আর সেই একই সাদা কুকুরটা তার সঙ্গে থাকত। কেউ জানতো না সে কে। সবাই তাকে বলতো কুকুরওয়ালি ভদ্রমহিলা। গুরুভ মনে মনে ভাবল, এখানে যদি সে সত্যি একা থেকে থাকে, মানে স্বামী কিংবা বন্ধু ছাড়া, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করাটা খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। গুরুভের বয়স তখন 40-এর কাছাকাছি। তার একটি 12 বছরের মেয়ে এবং স্কুলে পড়া 2 ছেলে ছিল। বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ার সময় তার বিয়ে হয়ে গিয়েছিল। এখন তার স্ত্রীকে তার কাছে অনেকটাই বয়স্ক বলে মনে হতো। লম্বা, গম্ভীর, কালো ভুরু, নিজের সম্পর্কে ধারণা সে নাকি খুব ইন্টেলেকচুয়াল, অনেক বই পড়ে। গুরুভ গোপনে তাকে খুব একটা পছন্দ করত না, বরং তাকে মনে হতো সংকীর্ণ, নিরস। বাড়িতে থাকতেও তার ভালো লাগতো না। বিয়ের অনেকদিন পর থেকেই সে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হয়ে উঠেছিল, প্রায়ই অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক করত। অথচ পুরুষদের সামনে সে প্রায়ই মেয়েদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, ওরা তো নিচু জাত। খুব মজার ব্যাপার হলো, 2 দিনও সে মেয়েদের ছাড়া থাকতে পারত না। পুরুষদের সঙ্গে থাকলে সে বিরক্ত হয়ে যেত, কথা বলতো কম, কিন্তু মেয়েদের সঙ্গে থাকলে সে স্বাভাবিক হয়ে উঠত। কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, সব যেন স্বাভাবিকভাবেই জানত। তার ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ ছিল যা অজান্তেই মেয়েদের টানত। অভিজ্ঞতা তাকে অনেকবার শিখিয়েছে এই ধরনের সম্পর্ক প্রথমে মজার মনে হলেও শেষ পর্যন্ত জটিল হয়ে ওঠে। কিন্তু নতুন কোনো আকর্ষণীয় মহিলার সঙ্গে দেখা হলেই সে সব অভিজ্ঞতা ভুলে যেত। এক সন্ধ্যায় বাগানে খাবার খাচ্ছিল গুরুভ।
তখন সেই টুপি পরা ভদ্রমহিলা এসে তার পাশের টেবিলে বসে। তার হাঁটা, পোশাক, চুল বাঁধার ভঙ্গি দেখে গুরব বুঝল সে বিবাহিতা। ইয়ালটায় নতুন এসেছে এবং এখানে একাই আছে। হঠাৎ তার মনে হলো একটা ছোট্ট প্রেমের অভিযান হলে মন্দ হয় না। সে কুকুরটাকে ডাকলো। আঙুল নাড়তেই কুকুরটা গর্জন করে উঠল। গুরব ভয়ে একটু দূরে সরে গেল। মেয়েটি তাকিয়ে আবার চোখটা নামিয়ে ফেলল। ও কামড়ায় না। মেয়েটি সামান্য লজ্জা পেয়ে বলল। গুরব হাসল। বলছিলাম কি যে আমি কি ওকে একটা হাড় দিতে পারি? মেয়েটি মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর গুরব ভদ্রভাবে জিজ্ঞাসা করল, আপনি কি অনেকদিন ধরে ইয়ালটায় আছেন? 5 দিন। আমি তো প্রায় 2 সপ্তাহ। সময় খুব দ্রুত যায়, কিন্তু এখানে ভীষণ একঘেয়ে। গুরব হেসে বলল, এটা শুধু বলার ফ্যাশন। কেউ গ্রামে থাকলে কখনো একঘেয়ে লাগে না, কিন্তু ইয়ালটায় এসে সবাই বলে কি বিরক্তিকর, যেন গ্রানাডা থেকে এসেছে। মেয়েটি হেসে ফেলল। খাওয়া শেষ হওয়ার পর তারা পাশাপাশি হাঁটতে লাগলো। কথাবার্তা শুরু হলো হালকা মজার ছলে, যেমন হয় দুজন অচেনা মানুষের মধ্যে। সমুদ্রের জলের রং ছিল হালকা বেগুনি, তার উপর চাঁদের সোনালি আলো পড়ছিল। গুরব বলল সে মস্কো থেকে এসেছে, ব্যাংকে চাকরি করে। আগে অপেরা গায়ক হওয়ার প্রশিক্ষণ নিয়েছিল। মস্কোতে তার 2টি বাড়ি আছে। মেয়েটি জানালো সে পিটেনবার্গে বড় হয়েছে, বিয়ের পর এস শহরে থাকে। এখানে 1 মাসের জন্য এসেছে। তার স্বামী নাকি কোনো সরকারি দপ্তরে কাজ করে, কিন্তু ঠিক কী কাজ সে নিজেই নিশ্চিত নয়। গুরব জানতে পারল মেয়েটির নাম অ্যানা। সেই রাতে হোটেলের ঘরে শুয়ে গুরব তার কথা ভাবতে লাগলো। মনে হলো আগামীকাল নিশ্চয়ই আবার দেখা হবে। ঘুমাতে যাওয়ার সময় তার মনে পড়ল এই মেয়েটি খুব বেশি দিন আগেও হয়তো স্কুলে পড়তো, ঠিক তার নিজের মেয়ের মতো। তার লজ্জা, অস্বস্তি সব কিছুতেই সেই অদ্ভুত সরলতা ছিল। গুরব চোখ বন্ধ করে ভাবল, মেয়েটির মধ্যে একটা করুণ সৌন্দর্য আছে। এইসব ভাবতে ভাবতেই গুরব কখন যেন স্বপ্নের দেশে তলিয়ে গেল। স্বপ্নেও সে দেখল সে মেয়েটির হাত ধরে পাশাপাশি হেঁটে চলেছে সমুদ্রের তীর ধরে। তাদের পরিচয়ের 1টা সপ্তাহ কেটে গেল। সেদিন ছুটির দিন। ঘরের ভেতরে প্রচণ্ড গরম, আর বাইরে বাতাস ধুলো উড়িয়ে দিচ্ছে। গুরব আর অ্যানা প্রায় প্যাভিলিয়নে গিয়ে বসেছিল। গুরব তাকে বারবার ঠান্ডা শরবত বা আইসক্রিম খাওয়াতে চাইছিল। বিকেলের দিকে বাতাস একটু কমল। তারা দুজনে বন্দরের দিকে গেল জাহাজ দেখতে। অনেক লোক জড়ো হয়েছিল সেখানে। কেউ ফুলের তোড়া নিয়ে এসেছে, কেউ পরিচিত কাউকে স্বাগত জানাতে দাঁড়িয়ে। সমুদ্র একটু উত্তাল ছিল, তাই জাহাজ দেরিতে এলো। অ্যানা লর্গনেট তুলে যাত্রীদের দেখতে লাগলো। মনে হচ্ছিল যেন কাউকে খুঁজছে। তার চোখ তখন অদ্ভুত রকমের উজ্জ্বল। লোকজন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। চারপাশে অন্ধকার নেমে এলো। গুরব বলল, এখন আবহাওয়াটা বেশ ভালো। আচ্ছা, এবার কোথায় যাওয়া যায়? অ্যানা কোনো উত্তর দিল না। গুরব তার দিকে গভীরভাবে তাকালো। তারপর বলা নেই কওয়া নেই হঠাৎ অ্যানা গুরবকে কাছে টেনে তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। পর মুহূর্তেই দ্রুত চারিদিকে তাকালো। কেউ দেখলো কিনা? না, কেউ দেখেনি। তবে গুরব লক্ষ্য করলো অ্যানার চোখের একটা অন্যরকম চাহনি। অ্যানা ধীর স্বরে বলল, চলুন আপনার হোটেলে যাই। দুজনেই দ্রুত হাঁটতে লাগলো।
হোটেলে এসে দেখল ঘরটা বেশ গরম ছিল, আর জাপানি দোকান থেকে কেনা সুগন্ধির গন্ধে ভরে ছিল। গুরুভ অ্যানার দিকে তাকিয়ে ভাবছিল, পৃথিবীতে কত রকম মানুষই না আছে। তার অতীত জীবনে সে নানা ধরনের মহিলার সঙ্গে পরিচিত হয়েছে। কেউ ছিল হাসি খুশি, কেউ ছিল কৃত্রিম, কেউ আবার ঠান্ডা ও অহংকারী। কিন্তু অ্যানা যেন একেবারেই আলাদা। তার মধ্যে ছিল এক ধরনের সরলতা, অনভিজ্ঞতার লজ্জা, যেন হঠাৎ কোনো ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। অ্যানা হঠাৎ মুখ নিচু করে বলল, এটা ভুল হয়েছে। আপনি এখন নিশ্চয়ই আমাকে ঘৃণা করবেন। টেবিলে একটা তরমুজ রাখা ছিল। গুরুভ ধীরে ধীরে সেটা কেটে খেতে লাগলো। ঘরে প্রায় আধ ঘন্টা নীরবতা। অ্যানাকে খুব দুঃখী দেখাচ্ছিল। সে বলল, আমি খুব খারাপ মানুষ, আমি নিজেকেই ঘৃণা করি। তার চোখে জল এসে গেল। গুরুভ বলল, দোষ, আমি তোমাকে ঘৃণা করব? তা কখনো হয়? অ্যানা কাঁপা গলায় বলল, আমি আমার স্বামীকে নয়, আমি নিজেকেই প্রতারণা করেছি। অনেক দিন ধরেই আমি অন্যরকম একটা জীবন চাইছিলাম। আমি বাঁচতে চেয়েছিলাম, সত্যি করে বাঁচতে। আমি আমার স্বামীকে বলেছিলাম আমি অসুস্থ, তাই এখানে এসেছি। আর এখন আমি এমন একজন হয়ে গেছি যাকে সবাই ঘৃণা করতে পারে। গুরুভ একটু বিরক্ত হচ্ছিল। তার কাছে এই অনুশোচনা খুব নাটকীয় বলে মনে হচ্ছিল। তবু সে ধীরে ধীরে তাকে শান্ত করল। কিছুক্ষণ পর অ্যানা আবার স্বাভাবিক হয়ে উঠল। তারা দুজনেই হাসি খুশি হয়ে উঠল আবার। কিছুক্ষণ গল্প করল। তারপর রাতে তারা সমুদ্রের ধারে বের হলো। শহরটা অদ্ভুত রকমের নীরব লাগছিল। দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। একটা ছোট নৌকায় একটা লণ্ঠন দুলছিল। তারা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে ওরেন্দা গেল। সেখানে সমুদ্রের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল দুজনে। ধীরে ধীরে রাত কেটে ভোর নামল। ভোরের আলো ফুটছিল আকাশে। পাহাড়ের ওপর সাদা মেঘ দাঁড়িয়েছিল। চারপাশের নীরবতা যেন চিরন্তন। গুরুভ ভাবল, পৃথিবী আসলে কত সুন্দর। আমরা মানুষই শুধু আমাদের জীবনের জটিলতায় সেই সৌন্দর্য নষ্ট করি। এরপর থেকে তারা প্রায় প্রতিদিন দেখা করতে লাগলো। দুপুরে হাঁটা, সন্ধ্যায় সমুদ্র দেখা, কখনো গাড়িতে করে শহরের বাইরে যাওয়া। গুরুভ অ্যানাকে বলতো সে কত সুন্দর। অ্যানা আবার মাঝে মধ্যে দুঃখী হয়ে যেত। সে আবার বলতো, তুমি কি আমাকে সত্যিই সম্মান করো? কখনো সে হঠাৎ ঈর্ষান্বিত হয়ে পড়ত। তাদের দিনগুলো অদ্ভুত সুখের মধ্যে কাটছিল। কিন্তু হঠাৎ একদিন অ্যানার কাছে একটা চিঠি এলো তার স্বামীর কাছ থেকে। চিঠিতে লেখা ছিল তার চোখে সমস্যা হয়েছে, অ্যানাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। অ্যানা দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিল। স্টেশনে বিদায়ের সময় সে গুরুভের দিকে তাকিয়ে বলল, আমাকে আরেকবার দেখতে দাও, আর একবার। তার ঠোঁট কাঁপছিল। আমি তোমাকে মনে রাখবো সব সময়, কিন্তু আমাদের আর দেখা হওয়া উচিত নয়। ট্রেন চলতে শুরু করলো। আলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে রইল গুরুভ। সে ভাবল, এটা হয়তো তার জীবনের আর একটা ছোট্ট ঘটনা, যার শেষে শুধু কিছু স্মৃতি থেকে যাবে। মস্কোতে ফিরে গুরুভ আবার তার পুরনো জীবনে ফিরে গেল। শীত নেমে এসেছে, বাড়ির চুলা জ্বলছে। সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চারিদিকে বরফে ঢাকা রাস্তা, ঠান্ডা বাতাস। প্রথম কয়েকদিন গুরুভ ভাবল, ইয়ালটার সেই ছোট্ট ঘটনাটা খুব দ্রুতই ভুলে যাবে।
সে আবার ক্লাবে যেতে শুরু করলো, বন্ধুদের সঙ্গে তাস খেলল, রেস্টুরেন্টে গেল। সব কিছু আগের মতোই চলছিল, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ঘটল। সে অ্যানাকে ভুলতে পারছিল না, বরং দিন যত যাচ্ছিল তার স্মৃতি তত স্পষ্ট হয়ে উঠছিল। রাতে পড়ার ঘরে বসে থাকলে হঠাৎ মনে পড়ত সমুদ্রের ধারে হাঁটার সেই মুহূর্তগুলো, ভোরের আলোয় পাহাড়ের উপর সাদা মেঘ, বন্দরের জাহাজ, আর অ্যানার চোখ। মনে হতো যেন সে ঠিক এখানেই আছে। গুরুভ রাস্তায় হাঁটতে হাঁটতে মেয়েদের দিকে তাকাতো। কেউ কি অ্যানার মতো দেখতে? কিন্তু কেউই নয়। সে খুব অদ্ভুত একটা যন্ত্রণা অনুভব করতে লাগলো। সে এই অনুভূতির কথা কাউকে বলতে পারছিল না। একদিন ক্লাব থেকে বেরিয়ে এসে এক বন্ধুকে বলল, জানিস তো, এই আলটায় একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, অন্যরকম, সবার থেকে আলাদা। আজকে স্টারজেন মাছটা একটু বেশি নোনতা ছিল নাকি? এই সাধারণ কথাটা গ্রুভকে হঠাৎ ভীষণ রাগিয়ে দিল। তার মনে হলো এই মানুষগুলো কত ফাঁপা। তাদের জীবন শুধু তাস, খাওয়া দাওয়া আর অর্থহীন কথাবার্তা ছাড়া আর কিচ্ছু নেই। সেই রাতে গুরভ ঘুমোতে পারল না। তার মনে হচ্ছিল সে যেন একটা কারাগারে বন্দী। হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নিল সে অ্যানাকে আবার দেখবে। ডিসেম্বরের ছুটিতে সে স্ত্রীকে বলল, পিটারবার্গ যাচ্ছি, এক বন্ধুর কাছে কাজ আছে। কিন্তু সে আসলে গেল এস শহরে। সেখানে অ্যানা থাকে। সকালে পৌঁছে সে হোটেলে উঠল। হোটেলের কর্মচারীর কাছ থেকে জানতে পারল অ্যানার স্বামী ডন ডেরিটস শহরের এক ধনী ব্যক্তি। গুরভ সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বাড়ির সামনে লম্বা ধূসর কাঠের বেড়া। সে অনেকক্ষণ সেখানে হাঁটতে লাগলো। মনে হচ্ছিল এই বেড়ার ভেতরেই আছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। হঠাৎ দরজা খুলে এক বৃদ্ধা বের হলো, সঙ্গে সেই পরিচিত সাদা রঙের ছোট্ট কুকুরটি। গুরভের হৃদয় জোরে ধক করে উঠল, কিন্তু সে কিছু বলতে পারল না। সে শুধু হাঁটতে লাগলো। সে ক্লান্ত হয়ে হোটেলে ফিরে এলো। সন্ধ্যায় তার মনে পড়ল স্টেশনে একটা পোস্টার দেখেছিল, থিয়েটারে নতুন একটা নাটক হচ্ছে। সে ভাবল অ্যানা সেখানে যেতে পারে, আমারও যাওয়া উচিত। হয়তো সেখানে গেলেই তার দেখা পাবো। সে থিয়েটারে গেল। থিয়েটার ভর্তি লোক। গুরভ চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ সে দেখল তাকে। অ্যানা বসেছিল তৃতীয় সারিতে, কিন্তু তার পাশে একজন লম্বা মানুষ, সম্ভবত তার স্বামী। গুরভের বুক কেঁপে উঠল। তার মনে হলো এই পৃথিবীতে এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ওই মেয়েটি, ওই তৃতীয় সারিতে বসা ফর্সা মেয়েটি। নাটকের প্রথম অংশ শেষ হলে অ্যানার স্বামী বাইরে গেল ধূমপান করতে। অ্যানা একাই বসে রইল। গুরভ উঠে তার কাছে গেল। কাঁপা গলায় যতটা সম্ভব আত্মবিশ্বাস নিয়ে আসার চেষ্টা করে হাসি মুখে সে বলল, গুড ইভিনিং অ্যানা। অ্যানা তার দিকে তাকিয়ে হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। তারপর দ্রুত উঠে হল থেকে বেরিয়ে গেল। গুরভ তার পিছন পিছন গেল। তারা করিডোর দিয়ে
হাঁটতে হাঁটতে একটা অন্ধকার সিঁড়িতে গিয়ে থামল। অ্যানা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি কেন এসেছেন? আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। তার চোখে আতঙ্ক, ভালোবাসা সব মিশেছিল। সে বলল, আমি খুব অসুখী অ্যানা। আমি সব সময় তোমার কথাই ভাবি। আমি তোমাকে ভুলতে পারি। গুরুভ তাকে কাছে টেনে নিল। সে তাকে চুমু খেতে লাগলো। অ্যানা নিজেকে তার থেকে জোর করে সরিয়ে নিয়ে বলল, আপনি আপনি আজই চলে যান। আমি মস্কোতে আসব। আমি আপনাকে সেখানে দেখব। তারপর সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কিন্তু গুরুভ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে থিয়েটার ছেড়ে বেরিয়ে এলো। এরপর থেকে অ্যানা মাঝে মধ্যেই মস্কোতে আসতে শুরু করল। 2-3 মাস পর পর সে তার স্বামীকে বলতো তার শরীর ভালো নেই, ডাক্তারের কাছে যেতে হবে। এই অজুহাতে সে মস্কোতে এসে উঠত স্লাভিয়ানস্কি বাজার হোটেলে। হোটেলে পৌঁছেই সে একজন দারোয়ানকে পাঠাতো গুরভের কাছে খবর দিতে। গুরভ তখন সব কাজ ফেলে রেখে তার কাছে চলে যেত। মস্কো শহরে কেউ জানত না এই সম্পর্কের কথা। এক শীতের সকালে গুরভ অ্যানার কাছে যেতে বের হলো। তার ছোট মেয়ে তখন স্কুলে যাচ্ছে, তাই তাকে সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটছিল। আকাশ থেকে ভেজা তুষার পড়ছিল। গুরভ মেয়েকে বলছিল, দেখো, মাটির কাছে তাপমাত্রা 3 ডিগ্রি, তবু তুষার পড়ছে। আসলে ওপরে কিন্তু অন্যরকম তাপমাত্রা। মেয়েটি জিজ্ঞাসা করল, বাবা বাবা শীতে বজ্রপাত হয় না কেন? গুরভ তাকে বোঝাতে লাগলো, কিন্তু তার নিজের মন তখন অন্য কোথাও। সে ভাবছিল সে এখন অ্যানার কাছে যাচ্ছে, আর পৃথিবীতে সত্যটা কেউ জানে না। তার হঠাৎ মনে হলো তার জীবনে যেন 2টি আলাদা জীবন আছে। একটা জীবন সবার সামনে, ব্যাংকের চাকরি, পরিবার, বন্ধু, ক্লাব, তাস পেটানো। আর একটা জীবন গোপনে, যেখানে আছে শুধু অ্যানা। তার জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতিগুলো ছিল এই গোপন জীবনের মধ্যে। হোটেলে গিয়ে দরজায় টোকা দিল গুরভ। অ্যানা তখন ধূসর রঙের পোশাক পরে অপেক্ষা করছিল। দরজা খুলতেই সে গুরভের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে রইল, যেন বহুদিন পর দেখা হয়েছে। কিছুক্ষণ পর অ্যানা হঠাৎ কাঁদতে শুরু করল। সে জানলার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। গুরভ চুপ করে বসে চা খাচ্ছিল। সে বুঝতে পারছিল অ্যানা কাঁদছে তাদের জীবনের কঠিন বাস্তবতার জন্য। তারা দুজনেই বিবাহিত। তারা শুধু লুকিয়ে লুকিয়ে দেখা করতে পারে। কেউ জানে না তাদের সম্পর্কের কথা। এই জীবন যেন চোরের মতো। গুরভ উঠে গিয়ে অ্যানার কাঁধে হাত রাখল। ঠিক তখনই সে আয়নায় নিজের দিকে তাকালো। সে লক্ষ্য করল তার চুলে পাকা রং ধরেছে। হঠাৎ তার মনে হলো সে বুড়ো হয়ে যাচ্ছে। আর এই মেয়েটা যে এত উষ্ণ, এত প্রাণবন্ত, সে একদিন ফুরিয়ে যাবে। তার বুক হঠাৎ ভরে উঠল অদ্ভুত মমতায়। সে বুঝলো তার জীবনে এত মহিলার সঙ্গে সম্পর্ক হয়েছে, কিন্তু কখনো সত্যিকারের প্রেম হয়নি। এই প্রথম সে সত্যিই প্রেমে পড়েছে। অ্যানা তাকে ভালোবাসত নিঃস্বার্থভাবে। তাদের মনে হতো তারা যেন স্বামী স্ত্রীর মতো।
তবু ভাগ্য তাদের আলাদা জীবনে আটকে রেখেছে। তারা যেন দুটি পরিযায়ী পাখি, যাদের আলাদা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তারা অনেকক্ষণ ধরে কথা বলল, কিভাবে এই মিথ্যা গোপন জীবন থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে তারা একসঙ্গে থাকতে পারে। গুরব মাথা ধরে বসে পড়ল নিচে। কিভাবে কিভাবে সম্ভব? তারা দুজনেই বুঝতে পারছিল একদিন হয়তো সমাধান হয়ে যাবে, পাওয়া যাবে। হয়তো একদিন তারা মুক্ত হবে, একসঙ্গে নতুন জীবন শুরু করবে। কিন্তু সেই পথ এখনো অনেক দীর্ঘ, আর তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এখনো শুরুই হয়নি। সমুদ্রের ঢেউ যেমন কখনো থামে না, তেমনি কিছু ভালোবাসাও কখনো শেষ হয় না। গুরব আর অ্যানার গল্পটাও ঠিক সেরকমই, একটা অসম্পূর্ণ, গোপন অথচ সত্যিকারের ভালোবাসার গল্প। সমাজ, সম্পর্ক আর বাস্তবতার বাঁধনে তারা আটকে ছিল, তবু তাদের হৃদয়ের টানকে অস্বীকার করতে পারেনি। হয়তো তারা একদিন মুক্তির পথ খুঁজে পাবে, কিংবা হয়তো পাবে না। কিন্তু সেই মুহূর্তে তারা জানত তাদের জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতি একে অপরের মধ্যেই লুকিয়ে আছে। আর ঠিক সেখানেই এই গল্পের শেষ নয়, বরং শুরু হয় এক নতুন, কঠিন অথচ গভীর ভালোবাসার অধ্যায়ের। এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যান্টন চেকভের লেখা কালজয়ী গল্প দ্য লেডি উইথ দ্য ডগ। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল ইশিকা এবং কৌস্তভ। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।